রাজশাহী জেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অনুমোদনহীন সমবায় সমিতি ও এনজিও। অধিক মুনাফা ও সহজ শর্তে ঋণের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে চক্রের সদস্যরা। এতে সর্বশান্ত হয়ে পথে বসেছেন অনেকেই। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেও বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। আলোর আশা, মোহনা, আলবায়া, আত্মাবাড়া স্বচ্ছতা সমবায় সমিতি ও এনজিওতে 1 লাখ টাকা রাখলে মাসে 15% লভ্যাংশ দেওয়া হবে। প্রথমে টানা কয়েক মাস মুনাফাও দেওয়া হয়েছে। এরপর গ্রাহকের বিশ্বাস অর্জন করে তাদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও চক্রের মূল হোতারা। গেল 2 বছরে অর্ধশতাধিক অনিবন্ধিত সমবায় সমিতি ও এনজিও গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে গেছেন বিদেশে। স্বল্প বিনিয়োগে টাকা দ্বিগুণ আর সহজ শর্তে ঋণের লোভ, ঠিক এই কৌশলকে কাজে লাগিয়ে রাজশাহীর 9টি উপজেলা ও মহানগর এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু ভুয়া এনজিও ও তথাকথিত সমবায় সমিতি। তবে অভিযোগ রয়েছে, অনুমোদন ছাড়া অবৈধভাবে পরিচালিত হচ্ছে শতাধিক নামসর্বস্ব ভুইফোট প্রতিষ্ঠান। রাজশাহীর গোদাগাড়ি, পবা, তানোর ও বাগমারা এলাকায় গ্রাহকের মূলধন ও সঞ্চয়ের কোটি কোটি টাকা হাতিয়ে রাতারাতি কার্যালয়ে তালা ঝুলিয়ে সটকে পড়েছে ভুয়া এনজিওর কর্তা ব্যক্তিরা। অনেক সময় জনগণের হাতে ধরা পড়ায় পুলিশে দেয়া হয়েছে। অনেকে তাদের প্রতারণা জালে পড়ে হয়েছেন নিঃস্ব। 60 থেকে 70 কোটি টাকা মারা গেছে। আমি 24 লাখ টাকা রেখেছি এবং আমার মতো আরো অনেকেই, আমার চেয়ে অনেক বেশি টাকা অনেকে রাখছে। 40% দেবো, 30% দেবো এভাবে বলে দেয় না। এখন যাচ্ছে না, বলা আছে। বিভাগীয় সমবায় সমিতির শীর্ষ কর্মকর্তা বলেন, ভুয়া এনজিও বা সমবায় সমিতি পরিচালনা করা দণ্ডযোগ্য অপরাধ উল্লেখ করেই অপরাধে জড়িতদের 10 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলে জানান। সমবায় আইনের 9 ধারা এটা দণ্ডযোগ্য অপরাধ, এটা 10 বছরের কারাদণ্ড। তখন আইন অনুযায়ী আমরা এতে থানাকে ইনফর্ম করি। এদিকে জেলা প্রশাসন বলছে, অবৈধ এনজিও ও নিবন্ধন নেই এমন সমবায় সমিতির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা যখন এই ধরনের এনজিওর কার্যক্রমের বিষয়ে খবর পাই, আমরা স্থানীয় প্রশাসন যারা থাকে, অর্থাৎ আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের স্থানীয় যে থানা আছে, পুলিশ স্টেশন আছে, তাদের মাধ্যমে তাদের কার্যক্রম বন্ধ করার জন্য আমরা নির্দেশনা দিয়ে থাকি। গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া ভুয়া এনজিওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। অভিযোগগুলো যখন আমাদের কাছে আসে তখন এই স্পেসিফিক ধারায় আমরা থানায় মামলা নেই এবং তদন্ত করি। তদন্ত রিপোর্ট আমরা আদালতে জমা দিই। আদালত থেকে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হলে তখন আমরা তাদেরকে গ্রেফতার করি। বর্তমানে জেলায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, সমাজসেবা সমবায় সমিতি কর্তৃক অনুমোদিত বৈধ এনজিও ও সমিতির সংখ্যা 1179টি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির। আমরা সরাসরি যাব আলোচনায়। রাজশাহীতে প্রায় বৈধ এনজিওর সংখ্যা 1179টি। এর মাঝেও কিন্তু কিছু অবৈধ এনজিও বা সমবায় সমিতি তারা বিভিন্নভাবে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে তাদের কোটি কোটি টাকা হাতে নিয়ে তারা কিন্তু পালিয়ে যাচ্ছেন। তো আমরা এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোহাম্মদ ফয়জুল কবির। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই ধরনের অভিযোগ যখন আপনারা পাচ্ছেন, কি ধরনের ব্যবস্থা নেন? আমরা সাধারণত রিসেন্ট রাজশাহী মহানগরীতে এই ধরনের অভিযোগ আমরা পাই নাই, হয়তো অতীতে আসতে পারে। তবে এই ধরনের অভিযোগ আসলে সাধারণত যদি আমরা আইনের ভিতরে আমরা মামলা নেই, সেটা তদন্ত করে তাদেরকে আমরা আইনে সুপর্দ করতে পারি। এর বাইরে পুলিশের তেমন কিছু করণীয় থাকে না। তবে যেটা হয় যে আমাদের এনজিও যখন, বিশেষ করে সমবায় সমিতিগুলো যখন নিবন্ধন নেয়, এটা যখন একটা ব্যক্তি নির্ভর হয়ে যায়, এই সুযোগটাই নেয়। তো আমার মনে হয় সমবায় সমিতি নিবন্ধনের ক্ষেত্রে আমার মনে হয় যদি পুলিশি তদন্তের ক্ষেত্রে ব্যবস্থা করে, যে নিবন্ধন পাওয়ার আগে পুলিশ থেকে একটা ভেরিফিকেশন করা হবে, যেটা এনজিওর ক্ষেত্রে নেওয়া হয়, আমার মনে হয় এই ক্ষেত্রে একটা ভালো ফল আসতে পারতো। এই সমবায় সমিতি ব্যক্তি নির্ভর হওয়ার কারণে তারা করে কি, তখন দেখা গেছে যে সমবায় সমিতি লোন দেওয়ার একটা সিস্টেম আছে, সঞ্চয় নিতে পারে, কিন্তু এইটা ক্ষেত্রে ব্যক্তি নির্ভর হওয়ার কারণে কিছু লোক এটাকে অপব্যবহার করে এই টাকাটা পরে আত্মসাৎ করে চলে যায়। বিশেষ করে সাধারণ সদস্যরা তখন একটা বিপাকে পড়ে। আর এনজিওর ক্ষেত্রে যেটাতে এনজিও বিষয়ক ব্যুরো দেখে, বা এটা আমাদের প্রিলিমিনারি তারা হয়তো তদন্ত করে রেজিস্ট্রেশন নেয়,
পরে দেখা গেছে কিছু সদস্য যারা বিশেষ করে নেতৃস্থানীয় তারা হয়তো কিছুটা এই সুযোগে ব্যবহার করে কিছুটা অপব্যবহার করে। তবে রেজিস্ট্রেশন বিল কেউ যদি টাকা নেয় অথবা কেউ যদি কোনো সঞ্চয় সেটা বেআইনি আমাদের কাছে আসলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেই। তবে আমার ধারণা রাজশাহী মেট্রোপলিটনকে এই রিসেন্ট কোনো ধরনের ঘটনা ঘটে নাই, তারপর আমরা এইভাবে সতর্ক আছি। তো এক্ষেত্রে যেটা হলো একটা কথা আছে মানে লুবে মানে অতি লুবে পড়ে, বিশেষ করে ব্যাংকে যেহেতু একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, ব্যাংকের সঞ্চয়ের ইয়াটা বা ট্যাক্স কাটে গভর্নমেন্ট, ব্যাংকের ইয়াটাও কম মানে লভ্যাংশটা কম দেয়, এই সুযোগটাই তারা সাধারণ জনগণ থেকে নিয়ে বিশেষ করে যারা একটু সঞ্চয়মুখী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে নেওয়ার পরে কিছুদিন লভ্যাংশ দেয়, যখন দেখা গেছে এটা এই অংশটা ব্যাপক হয়ে যায় তখন তারা কিন্তু এখান থেকে চম্পট দেয় এরকম। এবং যারা পালিয়ে যাচ্ছে তাদের একটি বড় অংশই কিন্তু তারা এই কোটি কোটি টাকা নিয়ে কিন্তু বিদেশে পাড়ি জমাচ্ছেন, যাদেরকে আসলে পরবর্তীতে ধরা সম্ভব হচ্ছে না, আইনের আওতায় আনা আসলে যাচ্ছে না। এটি একটি বড় সমস্যা। তো এই সমস্যাটা আসলে কিভাবে কাটিয়ে ওঠা যায় বলে আপনি মনে করেন? একটু বিদেশ যাওয়ার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা কিন্তু আপনার আদালতের নির্দেশ, আমরা জানেন যে মহামান্য হাইকোর্ট থেকে একটা আদেশ আছে, মানে আদালতের নির্দেশ ছাড়া আমরা কাউকে বিদেশ যাওয়ার আটকানোর কোনো সুপারিশ করতে পারি না। তো দেখা গেছে মামলা হইলে মামলা অভিযোগ করতে করতে মামলা হয়, তদন্ত হয়, এই সেহেতু তাৎক্ষণিক চলে যায়। তবে কিন্তু যদি আদালত নিষেধাজ্ঞা দেয় সে আর বাংলাদেশে কিন্তু ব্যাক করতে পারবে না, তখন কিন্তু আদালত এয়ারপোর্টে তাকে আটকানো হবে যদি ওয়ারেন্ট থাকে। এক্ষেত্রে কিছু হতে পারে। আবার অনেক আছে যে মনে করেন এই রাজশাহীতে একটা ঘটনা ঘটে সে আবার চলে গেল কুড়িগ্রাম, তখন কুড়িগ্রাম মানুষ জানেই যে রাজশাহীতে একটা ঘটনা সে ঘটাইছে, এরকম কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমাদের এমন ইয়াতে নলেজে নাই। তবে এই ক্ষেত্রে আমাদের নিয়ম হলো যে অভিযোগ করে যে আমরা বিজ্ঞ আদালতের পারমিশন নিয়ে আমাদেরকে ইমিগ্রেশনে লিখতে হয়, যার জন্য এটা একটা লেন্দি প্রসেস। এই ফাঁকে হয়তো কেউ বিদেশ চলে যেতে পারে। তবে আমরা যদি এরকম এই ধরনের পাই, আমরা কিন্তু বিজ্ঞ আদালতের নিয়ে নির্দেশন নিয়ে আমরা ইমিগ্রেশন দিই, তখন সে যেটা হবে সে হয়তো বিদেশ থেকে আসলে কোনো সময় আসলে সে হয়তো তার এয়ারপোর্টে তাকে ধরা সম্ভব হবে। গ্রাম পর্যায়ে আমরা দেখি যে এটা দৌরাত্ম্য কিন্তু অনেক বেশি। তো আসলে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষকে আরো বেশি সচেতন হওয়া উচিত কিনা, যে আসলে লোভে পড়ে এই বিভিন্ন এনজিও বা সমবায় সমিতির এই প্রতারণার ফাঁদে পা না দিয়ে আসলে তারা বৈধভাবে যত টাকা ইনকাম করে সেটির উপর আসলে জোর দেওয়া উচিত কিনা, কারণ এটার জন্যই তো তারা আসলে বেকায়দা পড়ছে। না, এটা আপনি ঠিকই বলছেন যে এটা তো অবশ্যই আমরা সচেতন করি। আমরা যেখানের জন্য কমিটি পুলিশ সভা করি, বিশেষ করে আমরা যখন মানে ওপেন হাউস ডে করে বলি, কিন্তু বিষয়টা হচ্ছে যে সব মানুষ তো এখনো এত সচেতনমূলক আসে না। বিশেষ করে এই সচেতনের ফাঁকে অথবা তারা এমনভাবে বিভ্রান্ত করে কিছুদিন লাভ দেয়। ধরেন মনে করেন হয়তো পাশের লোক লাভ পাইছে 3 মাস, পাশে আরেকটা লোক কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে। যখন এটা ব্যাপক আকারে হয়ে যায় তখন তারা কিন্তু এখান থেকে একটা হঠাৎ করে মানে অফিসে গোটায় চলে যায়, তখন সাধারণ মানুষগুলো বিপাকে পড়ে। তাই মনে করি সাধারণ জনগণ ওই ব্যাংকিং সিস্টেম, আর বিশেষ করে গ্রামের অনেক লোক এখনো ব্যাংকিং সিস্টেম থেকে দূরে আছে, এই সুযোগটাও তারা নিচ্ছে। বিশেষ করে যেটা বলে অতি লোভে তাঁতি নষ্ট, এই সুযোগটাই তারা ব্যবহার করে সাধারণ মানুষকে বেশি বিভ্রান্ত করছে। আমি মনে করি আইনটা একটু কঠোর হওয়া উচিত, যে এইসব পথে প্রতারণা খেলে যাতে পুলিশ দ্রুত অ্যাকশনে নিতে পারে, অথবা তাদেরকে জামিনের ক্ষেত্রে যদি একটু কঠোরতা করা হয় তাহলে হয়তো এই ক্ষেত্রে হাটটা যেটা হয় প্রতারণা মামলাগুলা মানে বিজ্ঞ আদালতে সহজে তারা জামিনে বেরিয়ে গেলে তখন যেটা হয় দীর্ঘদিন, আমরা জানেন যে মামলা তো সহজে শেষ হয় না, দীর্ঘ সময় থেকে মানুষ মনে করে টাকা গেছে আমি আবার আদালতে যাব, সাক্ষী দিব, আমার নিজস্ব অ্যাডভোকেট রাখতে হবে, ফি দিতে হবে, এই জন্য মানুষ আদালতে যায় আমাদের কাছে দ্বারস্থ। কিন্তু আমরা তো আর টাকা জোর করে আদায় করতে পারি না, আমরা যেটা পারি আদালতে সুপর্দ করতে পারি। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনারা শুনছিলেন তিনি নানা পরামর্শ দিচ্ছিলেন। এই সংকটগুলো আসলে দূর হলে এই সমস্যার উত্তরণ সম্ভব বলে আসলে মনে করেন এই সংশ্লিষ্টরা। তো আমাদের কাছে এই ছিল এখন পর্যন্ত রাজশাহী থেকে সর্বশেষ।